হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিমিয়াম ব্যাচের রাউন্ড 3 তে। সো ভাই, আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এই চ্যাপ্টার 5টা শেষ করতে যাচ্ছি ওয়ান শট এমসিকিউ ক্লাসের মাধ্যমে। আমরা ওয়ান শট সিকিউ ক্লাসটা দেখছিলাম, আজকে আমরা এমসিকিউ ক্লাসটাও দেখে ফেলবো। তো চলো আমরা স্টার্ট করতে পারি। প্রথমে দেখো আমি কি দেখতেছি, নাইট্রেট মূলকের যোজ্যতা কত। সো ভাই, যখন আমরা যৌগমূলক পড়ছিলাম তখন দেখছিলাম কি যৌগমূলকের আধানই হচ্ছে তার যোজ্যতা বোঝায়, তাই না? অর্থাৎ তার চার্জের মানটাই হচ্ছে তার যোজ্যতা বোঝাবে। ওকে, আচ্ছা তাহলে আমাকে বলো নাইট্রেট মূলকের সংকেতটা কিরকম ছিল বলো তো? NO3 মাইনাস, তাই তো? রাইট, তাহলে বলো এখানে আমি যেহেতু দেখতে পারতেছি মাথায় কি আছে, মাইনাস আছে। এই মাইনাস দিয়ে কি বোঝা জানো? তার চার্জের মানটা হচ্ছে -1, তাই না? এবং কি বলতেছিলাম, চার্জের যে সাংখ্যিক মানটা আছে, চার্জের যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে তার যোজ্যতা। তাহলে বলো -1 এর জন্য ভ্যালুটা কত? নিশ্চয়ই 1। আমি বলতে পারি এটা যোজ্যতা কত আসবে? যোজ্যতা আসবে হচ্ছে 1। ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। গেল, চলো আমরা আগাই। কোন যৌগে সমযোজী বন্ধন নেই? এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেখানে কোথায় সমযোজী বন্ধন নেই আমি দেখার চেষ্টা করতেছি। তাহলে সমযোজী বন্ধন কোথায় থাকে? অধাতু এবং অধাতু এরা মিলে যে বন্ধন তৈরি করে, দুটি অধাতব পরমাণু বা অধাতু মিলে যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আর সেখানে যদি ধাতু থাকে, অর্থাৎ ধাতু এবং অধাতুর বন্ধন যদি হয় সেটা হবে আয়নিক বন্ধন। আচ্ছা দেখার চেষ্টা করি। এখানে দেখো হাইড্রোজেন এটাও একটা অধাতু, ক্লোরিনও কিন্তু একটা অধাতু। তাহলে এখানে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আর আমাকে বলছে কি কোথায় নেই, তাই না? তাহলে এটা তো উত্তর হবে না। ওকে, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, সমযোজী বন্ধন। এটা দেখো ম্যাগনেসিয়াম কিন্তু ধাতু, ক্লোরিন অধাতু। তার মানে এখানে কি আছে? ধাতু এবং অধাতুর বন্ধন আছে। তার মানে এখানে কি আছে বলো? আয়নিক বন্ধন। এখানে আছে আমাদের আয়নিক বন্ধন। তার মানে এই যৌগটা হচ্ছে আয়নিক যৌগ। কথা বোঝা গেছে? তুমি চাইলে অপশন ঘ, অপশন ডিটাও চেক করতে পারো। হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, তার মানে এখানে সমযোজী বন্ধন আছে। আচ্ছা গেল। পরে কি বলছে দেখো, নিচের কোন যৌগের প্রতিটি মৌলের আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, তাই তো? এখন বলো আর্গনের ইলেকট্রন বিন্যাসটা কিরকম? আর্গন ছিল এরকম, আর্গনের 18টা ইলেকট্রন, তার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, তাই না? এই যে এরকম ইলেকট্রন বিন্যাস। এখন চিন্তা করে দেখো, আমি এখানে যে যে অপশনগুলো দেখতে পারতেছি কারা হচ্ছে এরকম ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। খেয়াল করে দেখো, ক্যালসিয়াম কতগুলো ইলেকট্রন বলো? 20টা। আমি যদি সেই 20টা থেকে 2টা ইলেকট্রন বাদ দিই তাহলে তো আমি আর্গন হয়ে যাব, তাই না? তার মানে এখানে ক্যালসিয়াম কিন্তু আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় 2টা ইলেকট্রন ত্যাগ করে। তারপর দেখো সালফার কতগুলো ইলেকট্রন? 16টা। সে যদি 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে আর্গনের মতো হয়ে যাবে। ওকে, তার মানে সেও কিন্তু আর্গনের মতো হইতে চায়। তাহলে কিন্তু আমরা এইটা সঠিক উত্তর পাচ্ছি। ওকে ঠিক আছে, পরের গুলো একটু দেখি। পটাশিয়াম ইলেকট্রন আছে 19টা, একটা ত্যাগ করলে আর্গনের মতো হয়ে যাবে। ওকে, তাহলে পটাশিয়ামও কিন্তু আর্গনের মতো হয়, ঠিক আছে কথা। ফ্লোরিন কি আর্গনের মতো হবে? না। কেন? কারণ ফ্লোরিনের ইলেকট্রন আছে 9টা, সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করে 10টা হয়ে যাবে। তার মানে সে কিন্তু নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, সে কিন্তু আর আর্গনের মতো লাভ করতে চাইবে না। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে না। ম্যাগনেসিয়াম দেখো 12টা আছে, 2টা ত্যাগ করলে নিয়নের মতো হয়। অক্সিজেনে দেখো 8টা আছে, 2টা ত্যাগ করলে নিয়নের মতো হয়, সো এটা বাদ। সোডিয়ামের 11টা আছে, একটা ত্যাগ করলে নিয়নের মতো হবে। ক্লোরিনের 17টা আছে, একটা গ্রহণ করলে আর্গনের মতো হবে। তার মানে এখানে কিন্তু একটা আর্গন। তো সঠিক উত্তর কি আসলো? অপশন ক। চলো আমরা আগাই। নিচের মৌলগুলোর মধ্যে কোনটি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে? এখন আমাদের বইয়ের মধ্যে কিছু সিলেক্টিভ পরিবর্তনশীল জারণ অবস্থার কথাই মেনলি বলা হয়েছে। যেমন ধরো কার্বনের কথা বলা আছে, সেটা কি 2,4, তাই তো? এরকম বলা আছে। তোমার এখানে কিন্তু ফসফরাসের কথাও তুমি চিন্তা করতে পারো 3,5। সালফারের কথা তুমি চিন্তা করতে পারো 2,4 এবং 6। তারপর তুমি আয়রনের কথা চিন্তা করতে পারো 2,3, তাই তো? লেডের কি হইতে পারে? 2 and 4, তাই না? টিনের কি হইতে পারে? 2 and 4। এরকম কিছু সিলেক্টিভ পরমাণুর কথাই কিন্তু বলা আছে। তো তুমি কি করবা, আমরা লেকচার ক্লাসে যেইগুলো পড়াইছি এখান থেকে যে কয়েকটা মৌলের এক্সাম্পল দিছি সেগুলো তুমি হচ্ছে একটু আয়ত্ত করো, সেগুলোই এনাফ। দেখি আমরা আয়োডিন না, আয়োডিন হচ্ছে গ্রুপ 17, রাইট? তার মানে সে কিন্তু শুধুমাত্র -1 এরকম জারণ অবস্থায় প্রদর্শন করবে। আয়রন দেখছো, আমরা কিন্তু আয়রন দেখতেছি কি 2 এবং 3 পরিবর্তনশীল জারণ অবস্থা হওয়া সম্ভব, তাহলে এটা সঠিক উত্তর। সিলিকন শুধু কি হয়? শুধুমাত্র 4 হয়।
ওকে, তাহলে এটা হবে না। সিলভার শুধুমাত্র +1 হয়। ওকে, সিলিকন মানে +4, এটা সমস্যা না, এটা ডাজন্ট ম্যাটার আর কি। তাহলে সঠিক উত্তর কি হয় বলতো? আয়রন। চলো আগাই। ফসফরাসের যোজনী কত হইতে পারে? আমরা জানি যারা হচ্ছে গ্রুপ 15 আছে, যারা হচ্ছে গ্রুপ 15 আছে তাদের দুই ধরনের জারণ অবস্থা বিদ্যমান, তাই তো? তাদের কিন্তু দুই ধরনের যোজনী বা জারণ অবস্থা হওয়া সম্ভব। একটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5। এই দুই ধরনের হওয়া পসিবল। বাট এখানে কি এক্সেপশনটা কি? নাইট্রোজেন। বাট তোমাদের বই কি বলছে? নাইট্রোজেনের কিন্তু দুই ধরনের যোজনী হওয়া পসিবল। আমি একটু বলে দিই। দেখো, নাইট্রোজেনের গ্রুপ 15 আছে, ফসফরাসও গ্রুপ 15 আছে, বাকি সবাই গ্রুপ 15 মৌল এখানে আমি চিন্তা করতে পারি, ওইগুলো আমাদের জানার দরকার নাই। তোমাদের বই কি বলছে? নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 এবং 5 হইতে পারে, আবার ফসফরাসেরও কিন্তু 3 এবং 5 হইতে পারে। ওকে, বাট আমি তোমাকে একটা কথা বলছিলাম, সেটা কি তুমি মনে রাখবা ভাইয়া, এই যে আমি বলতেছি নাইট্রোজেনের যোজনী 5, হ্যাঁ, এই যে আমি বলতেছি যে নাইট্রোজেনের যোজনী 5, এটা কিন্তু একটা ভুল কথা। এটা কিন্তু ভুল তথ্য। নাইট্রোজেনের যোজনী কখনোই 5 হওয়া পসিবল না, কারণ নাইট্রোজেনের কিন্তু 2d অরবিটাল হয় না। আমরা বেসিক ক্লাসে পড়ছি। তো আমি চিন্তা করবো নাইট্রোজেনের যোজনী শুধুমাত্র 3 হয় এবং ফসফরাসের কিন্তু 3 এবং 5 দুইটাই হবে। তাহলে বলো ফসফরাসের কিন্তু 3 হয় এবং 5 হয়, এক কিন্তু হয় না, তাই না? এক হয় শুধুমাত্র গ্রুপ 1 এবং গ্রুপ 17 তাদের। তাহলে এখানে 3 এবং 5 সঠিক উত্তর হবে, 2 ও 3 হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। কোন যৌগের অষ্টকটি অসম্পূর্ণ, তাই তো? মানে অষ্টকটি অসম্পূর্ণ মানে কি? সংকোচন আছে না? অষ্টকের এখানে সংকোচন আছে। দেখি কোথায় সংকোচন আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো দেখো তো কিরকম কি অবস্থা। এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু এবং ক্লোরিন হচ্ছে একটা অধাতু, তার মানে মনে হইতে পারে এটা আয়নিক বন্ধন তৈরি করতেছে। হ্যাঁ, আসলে কিন্তু এটা তৈরি হয় আয়নিক বন্ধনের মাধ্যমে। বাট পরবর্তীতে আমরা দেখতে পারলাম যে এখানে কি হয়, অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়নের অনেক বেশি চার্জ ঘনত্ব তৈরি হয়, যার ফলে এখানে ইলেকট্রনের শেয়ারিং হয়ে যায়, যার ফলে এটা হয়ে যায় একটা সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে এটা গঠনটা কিরকম হবে বলো? এরকম হবে, 3টা ক্লোরিন হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হচ্ছে, তাই না? এবার তুমি হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন গুলো কাউন্ট করো। এখানে আছে এক জোড়া, এখানে আছে এক জোড়া এবং এইখানে আছে এক জোড়া, তাই না? তাহলে মোট কতগুলো হলো? 3 জোড়া মানে 6টা। তাহলে ওর কিন্তু সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে অষ্টক কি পূরণ হইলো? না, 8টা তো হয় নাই। সো এটাই তাহলে আমাদের সঠিক উত্তর, অপশন ক। পরের গুলো দেখি তো। কার্বন ডাই অক্সাইড, এখানেও তুমি চিন্তা করো। এখানে অবস্থাটা কিরকম হয়? কার্বন হচ্ছে এখানে 2টা অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করলো, তাই না? অক্সিজেন আবার যোজনী 2, তার মানে কার্বন হচ্ছে নিজের 4টা, অক্সিজেন থেকে আবার টোটাল 4টা পাবে, তার মানে অষ্টক পূরণ আছে। ক্যালসিয়াম ক্লোরাইড দেখো, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস। ক্লোরিন একটা একটা করে 17 থেকে 18 হয়ে যাবে, আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস। CCl4 তুমি চিন্তা করো, একই রকম ব্যাখ্যা। এখানে তুমি যেরকম ব্যাখ্যা চিন্তা করছিলা, এখানে সেরকমই ব্যাখ্যা। কার্বনের নিজে 4টা ইলেকট্রন, 4টা ক্লোরিন থেকে একটা একটা করে মোট 4টা ইলেকট্রন, তাহলে 8টা হয়ে গেল, রাইট? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ক। PH3 মানে ফসফিন আমরা এটাকে বলতে পারি। এই যৌগে বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, তাহলে আমরা ফসফিন যৌগটাকে নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখো তো ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা কিরকম? 1s2 2s2 2p3 3s2 3p3, তাই না? আমি দেখতেছি এস এর মধ্যে কিন্তু এক জোড়া ইলেকট্রন আছে। পি এর মধ্যে তুমি যদি হুন্ডের নীতি অ্যাপ্লাই করো, তাহলে এখানে কিন্তু তুমি 3টা সিঙ্গেল ইলেকট্রন পাবা। তার মানে এই ক্ষেত্রে তার যোজনী কিন্তু 3, সে 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরতে পারলো, তাই না? এরকমই তো বিষয়টা। আচ্ছা, ভেরি গুড। তাহলে তুমি যদি এখন ফসফরাসটা আঁকতে চাও, তাহলে আমি চিন্তা করলাম ফসফরাসের আমরা একদম বাইরের শক্তি স্তরটা আঁকলাম, হ্যাঁ, ভিতরের গুলো আমাদের দরকার নেই। আমি সবচেয়ে বাইরের শক্তি স্তরটা এখানে আঁকলাম। এর মধ্যে আমি দেখতে পারতেছি কি, একটা আছে জোড়া, তাই তো? একটা জোড়া আছে যেটা বন্ধন তৈরি করে নাই, বাট বাকি 3টা ইলেকট্রন কিন্তু সিঙ্গেল, তাই না? একা একা আছে এরকম। এখন এরা কার সাথে যুক্ত হবে বলতো? এই 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত করে দাও। এখানে তুমি চিন্তা করলে একটা হাইড্রোজেন আছে, তার সাথে জোড়া তৈরি করলো, তাই না? এরকম ভাবে জোড়া তৈরি করলো। এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, তার সাথে জোড়া তৈরি করলো। এখানে এরকম ভাবে একটা হাইড্রোজেন আছে, জোড়া তৈরি করলো। ওকে, তাহলে এখানে আমি যে জোড়াগুলো দেখতে পারতেছি, হ্যাঁ, 2টা পরমাণুর মাঝখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে জোড়াগুলো তৈরি হলো, এগুলো হচ্ছে আমাদের সেই বন্ধন জোড় ইলেকট্রন, তাই তো? তাহলে বলো এখানে বন্ধন জোড় কতগুলো তৈরি হলো? 1 2 3, 3টা জোড়া। তার মানে আমি কি বলবো? বন্ধন জোড় কয়টা? 3 জোড়া মানে কি 3 দুগুণে 6? না, আমরা কিন্তু 3টা বলবো। আমি বলি তাহলে, সুতরাং বন্ধন জোড় কতগুলো আসলো? বন্ধন জোড় আসলো হচ্ছে
তিনটা, নট 3 জোড়া। কেন? কারণ ভাই দেখো তো, জোড়ের মধ্যে কিন্তু আমি জোড়া শব্দটা উল্লেখ করে দিলাম, জোড়ের মধ্যে কিন্তু জোড়া শব্দটা আছে। এখানে আবার যদি আমি জোড়া বলি তাহলে কথাটা কি চলে আসলো, 3 জোড়া জোড়া এরকম চলে আসছে, বুঝছো? আমি কিন্তু এটা করবো না, আমি বলবো কি তিনটা। তিনটা মানে কি, এখানে 3টা জোড়া তৈরি হয়ে গেছে, শেষ। ওকে, আমি 3টা বলবো। এবার আমাকে বলো মুক্ত জোড় কোনগুলা? যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, তাই তো? একদম মাথায় দেখো, এই যে দুইটা ইলেকট্রন তারা কিন্তু কোনো রকমের বন্ধন তৈরি করে নাই, তাই না? তাহলে এর হচ্ছে মুক্ত জোড়। এখন বলো মুক্ত জোড় কয়টা আছে, এক জোড়া নাকি একটা? নিশ্চয়ই আমি একটা বলবো, এক জোড়া বলবো না। জোড়া শব্দটা কিন্তু কথার মধ্যে আছে, এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন নাই। সো বন্ধন জোড় মুক্ত জোড় কত আসবে? 3 এবং 1, তাই না? 3 এবং 1, এই যে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। দেখো আগে কিন্তু বন্ধন জোড়, সো আগে আমি বন্ধন জোড়ের সংখ্যাটা উল্লেখ করব। ওকে, কথা কি বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার। চলো আমরা আগাই। যদি কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন যদি m সংখ্যক হয়, হ্যাঁ m সংখ্যক যদি হয়, তবে ওই মৌলের যোজনী কত হবে, তাই না? এই প্রশ্নটা কিন্তু বেশ কঠিন, এটা কিন্তু অনেক কনসেপচুয়াল প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। এখন আমরা বোঝার চেষ্টা করি, আমরা দুইটা মৌল দিয়ে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, একটা হচ্ছে ধরো আমি চিন্তা করলাম হচ্ছে লেটস সে সোডিয়াম নিলাম। বলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিরকম? 1s2, 2s2, 2p6 এবং 3s1। এবার বলো ওর যোজ্যতা ইলেকট্রন কতগুলা? যোজ্যতা ইলেকট্রন মানে কি বলতো? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এখানে আমি দেখতে পারতেছি সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3 নাম্বারটা। বলো 3 নম্বরে ইলেকট্রন কতগুলো আছে? একটা। এবং ও যেহেতুটা ধাতু গ্রুপ 1 এ আছে, তো তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যাই তার যোজনী। যেহেতু এখানে যোজ্যতা ইলেকট্রন আমি একটা পাচ্ছি, সুতরাং আমি তার যোজনী কত বলতে পারি? যোজনী কিন্তু 1 বলতে পারি, হ্যাঁ 1 বলতে পারি। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার তুমি যদি ক্লোরিন চিন্তা করো, তুমি যদি এখন আসো ক্লোরিন চিন্তা করো, সেই ক্ষেত্রে কি আসবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে বলো তার সর্বশেষ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন চলে আসলো? 3s2, 3p5, সো 2 + 5 = 7। 7টা ইলেকট্রন আছে। তাহলে তার যোজনী কি 7? না, কারণ কি সর্বশেষ শক্তি স্তরে আমাকে 8টা ইলেকট্রন আনতে হবে অষ্টক নিয়ম মতে, তাই তো? এটা তো কথাটা, আমার অলরেডি 7টা আছে, আমি যদি আরেকটা ইলেকট্রন আনতে পারি তাহলে আমার 8টা হয়ে যাবে। তাহলে সে হচ্ছে আরেকটা ইলেকট্রন আনতে চাইবে, অর্থাৎ তার যোজনী হবে 1। এবার চিন্তা করো, তার মানে তার যোজনী কিন্তু কত আসবে? 1 আসবে। কিভাবে চিন্তা করলাম? আমার অষ্টক ফিল আপ করতে হবে, রাইট? অলরেডি আমার ইলেকট্রন আছে 7টা, তার মানে 1। তার মানে আমার যদি ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন 1 থেকে 7 এর মধ্যে বা বিভিন্ন সংখ্যক হয়, সেই ক্ষেত্রে যোজনী মান কি হতে পারে? সরাসরি তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা অথবা 8 - যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। আমার কথা কি বোঝা গেল? আমি আরেকবার বলি, যদি আমাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1 থেকে 7 বা 1 থেকে 8, তুমি যেরকম মানে চিন্তা করো না কেন, সেই ক্ষেত্রে আমাদের যোজনী সংখ্যা কি হইতে পারে? ধাতুর ক্ষেত্রে সরাসরি তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যাই হবে ধাতুর ক্ষেত্রে, এবং অধাতুর ক্ষেত্রে কি হয়ে যাবে? 8 - যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তাহলে 8 - 7 = 1। তার মানে দেখো এখানে কিন্তু আমাকে বলে নাই এই মৌলটা কি ধাতু নাকি অধাতু, তার মানে আমাকে দুইটা কেসে চিন্তা করতে হবে। ধাতুর জন্য কি হবে? যোজ্যতা ইলেকট্রন যা, যোজনী তা। তার মানে m হইলে যোজ্যতা কত হবে বলতো? নিশ্চয়ই mই হবে ধাতুর জন্য। তার মানে এই প্রশ্নটার জন্য আমি কি বলতে পারি? এই মৌলটা যদি ধাতু হয় তার যোজ্যতা কত আসবে? m, একদম যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। আর যদি অধাতু হয় তাহলে আমি কি করব? 8 থেকে যোজ্যতা ইলেকট্রন বাদ দিব, তাহলে আমি 8 থেকে কিন্তু m বাদ দিব। অর্থাৎ এই মৌলটা যদি অধাতু হয় আমি কি করব? 8 থেকে যোজ্যতা ইলেকট্রন বাদ দিব। তার মানে অ্যান্সার কি হইতে পারে? mও হইতে পারে, আবার 8 - mও কিন্তু হইতে পারে। কথা কি বোঝা গেছে? আশা করি এটা ক্লিয়ার। চলো আমরা আগাই। ধাতব বন্ধন যে কারণে গঠিত হয়। এখন আমাকে বলো ধাতব বন্ধন কিভাবে গঠিত হচ্ছিল? দুইটা ধাতব পরমাণুর মধ্যে গঠিত হচ্ছিল, তাই না? ধাতু প্লাস ধাতু, তাই তো? ধাতু প্লাস ধাতু, অর্থাৎ দুইটা ধাতব পরমাণুর মধ্যে যে বন্ধনটা বিদ্যমান সেটা হচ্ছে ধাতব বন্ধন, রাইট? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে কেন ধাতব বন্ধন তৈরি হয়? এখন দেখো মেইনলি বন্ধন তৈরি হওয়ার কারণটা কি ছিল? ইলেকট্রনের গ্রহণ বা ত্যাগ এবং ইলেকট্রনের শেয়ারিং, তাই না? আমার কাছে যদি একটা ধাতু থাকে একটা অধাতু থাকে তাহলে কিন্তু গ্রহণ ত্যাগ করা সম্ভব। ধাতু ইলেকট্রন ছাড়বে, অধাতু ইলেকট্রন নিবে।
রাইট? সেখানে আমাদের বৈদ্যুতিক বল কাজ করবে। আর যদি দুইটা অধাতু হয় তাও কিন্তু বন্ধন তৈরি করা সম্ভব, কারণ কি হবে, ইলেকট্রনের শেয়ারিং হবে, তাই না? শেয়ার করে সবাই হচ্ছে অষ্টক পূরণ করতে চাইবে। বাট ধাতুর ক্ষেত্রে বিষয়টা কি, ধাতুরা কিন্তু সবাই ইলেকট্রন ত্যাগ করতে চায়। যদি এখানে আমাদের দুইটা ধাতু ইলেকট্রন ত্যাগ করে, তাহলে গ্রহণ কে করবে? গ্রহণ করার তো কেউ নাই। তাহলে তো দুটা ধাতুর মধ্যে বন্ধন তৈরি হওয়ার কথাই না। আমার কথা কি বুঝতে পারছো? যেমন তুমি চিন্তা করো, তোমার কাছে দুইটা সোডিয়াম পরমাণু আছে, সোডিয়াম কি করবে, তার তৃতীয় শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে, তাই না? আর সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এখানে দুইজনই হচ্ছে সোডিয়াম, দুইজনই ইলেকট্রন ত্যাগ করতে চাইবে, তাই তো? এই ইলেকট্রন গুলো দুইজনই হচ্ছে ত্যাগ করতে চাইবে। ত্যাগ করে কার কাছে পাঠাবে? কেউ কি আছে? নাই। তাহলে যুক্তি মতে কিন্তু ধাতুর মধ্যে বন্ধন তৈরি হওয়ার কথাই না, তাও কিন্তু বন্ধন তৈরি হচ্ছে। কেন? কারণ ধাতব পরমাণুগুলো মিলিত হয়ে কি তৈরি করে বলতো? কেলাস তৈরি করে, তাই না? ক্রিস্টাল বা কেলাস তৈরি করে। বুঝতে পারছো? কেলাসটা কিভাবে গঠিত হয়? তার সর্বশেষ শক্তি স্তরে থাকা ইলেকট্রনটা ত্যাগ করে দিয়ে তৈরি হয়। ওকে, তার মানে চিন্তা করো, তোমার কাছে অনেকগুলা ধাতুর পরমাণু আছে, তুমি কি করলা? সবগুলা ধাতুর পরমাণু ইলেকট্রন গুলোকে বের করে দিলা। হ্যাঁ, সবগুলা ধাতুর পরমাণু ইলেকট্রন গুলোকে তুমি বের করে দিলা। এখন এই ইলেকট্রন গুলো কি করবে? সমস্ত নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে একটা কাঠামো তৈরি করবে। সবগুলা নিউক্লিয়াস দ্বারা কিন্তু ইলেকট্রন গুলো আকর্ষিত হয়। চিন্তা করো, এই যে ইলেকট্রনটা, হ্যাঁ, এই যে ইলেকট্রনটা তুমি দেখতে পারতেছো, এই ইলেকট্রনটা কিন্তু ধরো এই নিউক্লিয়াসে ছিল, বাট যখন সে হচ্ছে কেলাস তৈরি করতে চায়, তখন কি করে দিবে? এই ইলেকট্রনটা সে ত্যাগ করে দিবে। যার ফলে কি হয়ে যাবে? এখন এই ইলেকট্রনটা শুধুমাত্র এই নিউক্লিয়াসের কাছে আকর্ষিত হবে না, সে এখন সবগুলা নিউক্লিয়াসের দ্বারাই আকর্ষিত হবে। হ্যাঁ, সে এইটা দ্বারা আকর্ষিত হবে, এটা দ্বারা আকর্ষিত হবে, রাইট? তার মানে এখানে কি হচ্ছে? একটা নতুন করে আকর্ষণ বল তৈরি হচ্ছে। যেখানে আকর্ষণ বল সেখানে কিন্তু বন্ধন। সো এই ধরনের বন্ধনগুলোকে আমরা ধাতব বন্ধন বলি। আমার কথা কি ক্লিয়ার? এখানে তুমি যে মুক্ত ইলেকট্রন গুলো দেখতে পারতেছো, যেগুলো হচ্ছে পরমাণুগুলো ত্যাগ করে দিল, তাদেরকে আমরা কি বলি? সঞ্চরণশীল ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। কথা ক্লিয়ার? সঞ্চরণশীল ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। আর এখানে তুমি যে নিউক্লিয়াস গুলো দেখতে পারতেছো, যারা এখন ইলেকট্রন ত্যাগ করে দিছে, সেই নিউক্লিয়াস গুলোকে আমরা বলি হচ্ছে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। হ্যাঁ, পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। দেখার চেষ্টা করি কিভাবে গঠিত হয়। হ্যাঁ, মুক্ত ইলেকট্রনের জন্য কথা ঠিক আছে, ওকে। স্থির বৈদ্যুতিক আকর্ষণ এখানে কাজ করে, এইটাও ঠিক আছে। কিভাবে? ইলেকট্রন নেগেটিভ চার্জ, নিউক্লিয়াস পজিটিভ চার্জ, প্লাস মাইনাসের আকর্ষণ হচ্ছে এখানে, রাইট? তার মানে এটাও কিন্তু ঠিক আছে। ইলেকট্রনের দান এবং গ্রহণ, এটা কি হয়? এটা তো হয় না বস, হবে না। ইলেকট্রনের দান গ্রহণ কোথায় হয়? আয়নিক বন্ধনে হয়, তাই না? এখানে কিন্তু সেটা হবে না। সো 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর। সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে কি কি শর্ত আসলে এখানে প্রযোজ্য হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। সোডিয়াম এবং ক্লোরিন দুজনে কি নিয়নের কাঠামো অর্জন করে দেখার চেষ্টা করি। সোডিয়ামে কতগুলো ইলেকট্রন? 11টা ইলেকট্রন, তাই না? সেই 11টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে 10টায় কনভার্ট হয়ে যাবে। কেন? কারণ 10টা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। ওকে, এটা ঠিক আছে। তুমি ক্লোরিনের জন্য আসো তো, এটার জন্য কি সেম না? কারণ তার কিন্তু 17টা ইলেকট্রন আছে, সে আরো একটা ইলেকট্রন গ্রহণ করে 18টায় কনভার্ট হইতে চায়, কারণ এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। তার মানে প্রথম কথা কিন্তু দুইটা পরমাণুর জন্য প্রযোজ্য না, সোডিয়ামের জন্য প্রযোজ্য, বাট ক্লোরিনের জন্য আবার প্রযোজ্য নয়। পরেরগুলো দেখি তো। সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। হ্যাঁ, কথা ঠিক আছে। সোডিয়াম ত্যাগ করবে এবং ক্লোরিন কিন্তু গ্রহণ করবে। সোডিয়াম ত্যাগ করে হয়ে যায় ক্যাটায়ন, সোডিয়াম প্লাস, ক্লোরিন গ্রহণ করে হয়ে যায় অ্যানায়ন। হ্যাঁ, ক্লোরাইড আয়ন। তাহলে এই কথাটা ঠিক আছে। উভয় হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলে। হ্যাঁ, অষ্টক নিয়ম হবে, কারণ কি আমার ইলেকট্রন ত্যাগ করলে আমার ইলেকট্রন বিন্যাস কি রকম হয়ে যাবে? 1s2 2s2 2p6, তাই না? দ্বিতীয় শক্তি স্তরে 8টা। এখানে ইলেকট্রন গ্রহণ করে কিরকম কাঠামো হবে? 1s2 2s2 2p6, 3s2 3p6, তার মানে তৃতীয় শক্তি স্তরে 8টা। তার মানে এখানে কিন্তু দুইজনই অষ্টক নিয়ম ফলো করতেছে। তার মানে এই কথাটাও ঠিক আছে। সঠিক উত্তর হবে 2 ও 3। অক্সিজেনের যোজন ইলেকট্রন কতটি? তুমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো। 1s2 2s2 2p4। তাহলে বলো সর্বশেষ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে? 2 + 4 মানে 6টা। ওকে, তাহলে উত্তর হবে 6। কোন লবণটি পানিতে দ্রবণীয় নয়? তাই না? এখানে আমরা কি পড়ছিলাম? বই থেকে কিছু এক্সাম্পল পড়ছিলাম, তার মধ্যে কিন্তু সিলভার ক্লোরাইডটা ছিল, তাই তো? সিলভার ক্লোরাইড আয়নিক যৌগ, তা সত্ত্বেও সে পানিতে দ্রবীভূত হবে না। কারণটা কি? কারণটা আমি তোমাদের বলে দিই। এটা হচ্ছে অনেক বেশি পোলার আয়ন দেখায়। হ্যাঁ, অনেক বেশি পোলার আয়ন দেখায়। ওকে, বুঝতে পারছো কথা?
আচ্ছা, এখান থেকে ডিটেলস লাগবে না, বাকি সবাই কিন্তু পানিতে মিশতে পারতেছে। খেয়াল করে দেখো, সবাই কিন্তু এখানে আয়নিক যৌগ। আমরা যখন পানিতে দ্রবণীয়তা পড়ছিলাম তখন কি বলছিলাম, পানির মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে, কারণ পানি হচ্ছে একটা পোলার দ্রাবক। তার মানে এখানে সকল আয়নিক যৌগ মিশতে পারে। কিছু ব্যতিক্রম ছিল, সেই ব্যতিক্রমের মধ্যে আমরা একটা এক্সাম্পলে পড়ছিলাম সিলভার ক্লোরাইড। ওকে, মনে পড়ছে এখন? আচ্ছা, তার মানে সিলভার ক্লোরাইড আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও পানিতে মিশতে পারে না। কোনটি পোলার যৌগ? হ্যাঁ, এটা কিন্তু আমরা পড়ি নাই, তাহলে এটা আমি একটু বোঝার চেষ্টা করি। কার্বন ডাইঅক্সাইড গঠনটা কিরকম জানো? এরকম, চিন্তা করে দেখো, গঠনটা কিন্তু এরকম। বলো এখন, কার্বন বেশি তড়িৎ ঋণাত্মক নাকি অক্সিজেন? নিশ্চয়ই অক্সিজেন হচ্ছে ডান পাশে আছে, সো অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে কার্বন থেকে ইলেকট্রন যাবে অক্সিজেনের কাছে, তাই তো? তাহলে অক্সিজেন তো ডেল্টা নেগেটিভ হয়ে যাওয়ার কথা ছিল, বাট হচ্ছে না। কেন? কারণ এই পাশে একটা অক্সিজেন আছে, তো ও কিন্তু সমানভাবে হচ্ছে কার্বন থেকে ইলেকট্রন টান দেয়। তাহলে এই পাশ থেকেও যে পরিমাণ টান, এই পাশ থেকে একই পরিমাণ টান, সো দুটা টানাটানি কিন্তু সমান হয়ে যায়, যার ফলে ইলেকট্রন কার্বন থেকে কোথাও যায় না। তাহলে ইলেকট্রন হচ্ছে কার্বনে যেই পরিমাণ, অক্সিজেনের ঠিক একই পরিমাণ, এই অক্সিজেনও একই পরিমাণ আছে। তার মানে ইলেকট্রন কিন্তু মুভমেন্ট হচ্ছে না। ওকে, তার মানে এটা কিন্তু একটা নন পোলার যৌগ। ওকে, CCl4 চিন্তা করো, একই রকম ব্যাখ্যা। তুমি যদি এখানে CCl4 নাও, এখানে একই রকম ব্যাখ্যা। কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক বলো, কার্বন নাকি ক্লোরিন? নিশ্চয়ই ক্লোরিন। সো ক্লোরিন কি করবে, এখান থেকে ইলেকট্রন টান দেওয়ার চেষ্টা করবে, বাট দেখো তার অপোজিটে আরেকটা ক্লোরিন আছে, সেখান থেকেও সমান পরিমাণ টান দিবে। সো উপরে দুইটা টানাটানি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডানে বামে টানাটানি কিন্তু একই নিয়মে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু নন পোলার। তুমি এটাও চিন্তা করো, কার্বন ডাইঅক্সাইডের মতো, কার্বন অক্সিজেন, তাই তো? অক্সিজেন নিজের কাছে ইলেকট্রন টান দিবে, এখান থেকেও নিজের কাছে ইলেকট্রন টান দিবে, বাট দুটা টানের পরিমাণ সেম, তাই এখানে কোনো টানাটানি হয় না। এইচএফ এর মধ্যে কিন্তু সমস্যা আছে। কিরকম? তুমি দেখো তো, হাইড্রোজেন এবং ফ্লোরিন কে বেশি তড়িৎ ঋণাত্মক? নিশ্চয়ই ফ্লোরিন। সো ফ্লোরিন কি করবে, এখান থেকে ইলেকট্রন নিজের কাছে টান দিয়ে ডেল্টা নেগেটিভ হয়ে যাবে, আর কার্বন হয়ে যাবে ডেল্টা পজিটিভ। সো এখানে কিন্তু আমাদের পোলারিটি বিদ্যমান, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বিদ্যমান। সো এইটাই হচ্ছে আমাদের সেই পোলার যৌগ। চলো আগাই। রান্নার আসবাবপত্র তৈরিতে অ্যালুমিনিয়াম ধাতু হচ্ছে ব্যবহার করা হয় কোন বৈশিষ্ট্যের কারণে এটি সম্ভব, তাই না? এখন রান্না করার জন্য কি করতে হবে, পাত্রটাকে গরম করতে হবে, অর্থাৎ আমি যা দিয়ে পাত্র গরম করব সেটাকে খুব সুন্দর তাপ পরিবাহী হইতে হবে, তাই না? যাতে পাত্রটা খুব সহজে গরম হয়। ঠিক আছে, তাহলে তাপ সুপরিবাহী হবে, এই কথাটা ঠিক আছে। কেন বুঝলাম? কারণ বলো, অ্যালুমিনিয়াম ও কিন্তু একটা ধাতু, ও কিন্তু একটা ধাতু। ঠিক আছে, বিদ্যুৎ সুপরিবাহী। আচ্ছা, রান্না করতে কি বিদ্যুৎ লাগে? বিদ্যুৎ তো লাগে না, তাই না? আমরা তো সুন্দর মতো গ্যাস দিয়ে রান্না করতে পারি। তো ঠিক আছে, ধাতুর মধ্যে কিন্তু বিদ্যুৎ পরিবাহিতা সম্পর্ক আছে, বা সেটা কিন্তু রান্নার কাজে আমাদের হেল্প করে না। রাইট। আচ্ছা, তারপর দেখো উচ্চ গলনাঙ্ক, এইটা কিন্তু ঠিক আছে। কিরকম ভাবে? উচ্চ গলনাঙ্ক মানে কি, অনেক বেশি তাপ দিলে গলবে, কম তাপমাত্রায় কিন্তু গলে না, তাই না? এখন আমি রান্না করতে চাচ্ছি, অনেক বেশি হিট থাকবে, এখন সেই হিটে যদি অ্যালুমিনিয়াম গলে যায়, আমি কি রান্না করতে পারবো না? নিশ্চয়ই যার গলনাঙ্ক বেশি সেই হচ্ছে পাত্র হিসেবে বেটার, তাই না? অনেক বেশি তাপমাত্রা দিলে গলবে, আদারওয়াইজ গলবে না, তাই না? তার মানে এই ব্যাখ্যাটা কিন্তু ঠিক আছে। সঠিক তাহলে কি হবে, 1 এবং 3, তাই তো? 1 এবং 3। NH4OH যৌগে কয় ধরনের বন্ধন আছে? এটা তোমাদের অনেক বইতে ভুল সলিউশন দেওয়া, তাহলে আমি সঠিক সলিউশনটা দেওয়ার চেষ্টা করি। দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে NH4OH। এখানে দেখো তো, NH4 একটা যৌগমূলক, তো তার মাথায় কিন্তু পজিটিভ চার্জ থাকে। OH মাইনাস হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন। ওকে, তার মানে এটার মাথায় নেগেটিভ চার্জ থাকবে। তাহলে বলো, প্লাস মাইনাসের আকর্ষণটাকে আমরা কি বলতেছি? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের গেল। তুমি এটা বাদ দাও, এবার তুমি NH4 এ আসো। NH4টা কিভাবে গঠিত হয় জানো? NH3 আয়ন, সে তার একটা মুক্ত জোড়কে হচ্ছে হাইড্রোজেন প্লাস এই আয়নটার কাছে পাঠায় দিবে, বুঝছো? এই আয়নটার কাছে পাঠায় দেয়। এই ধরনের পাঠায় দেওয়ার বন্ধনগুলোকে আমরা বলেছি সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই জিনিসটা কিন্তু তোমাদের বইয়ে নাই। হ্যাঁ, আমরা তোমরা একটু নতুন করে এটা শিখে রাখো, সন্নিবেশ সমযোজী বন্ধন। NH3 এর মধ্যে দেখো তো, এখানে সুন্দর মতো 3টা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের সমযোজী বন্ধন আছে। তার মানে এখানে আছে হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। ওকে, সমযোজী বন্ধন। তাহলে এখানে বলো কয় ধরনের বন্ধন হইলো? 3 ধরনের বন্ধন। সঠিক উত্তর কিন্তু 3 ধরনের। তোমাদের অনেক বই কি করে এই জিনিসটাকে স্কিপ করে, কারণ এটা তোমাদের বইয়ে নাই।
এখন ভাই চিন্তা করো, তুমি এখন কি খরগোশের মতো হয়ে যাবা? খরগোশ কি করে জানো? বিপদ আসলে চোখ বন্ধ করে ফেলে, ভাবে কি আমি বিপদটা দেখতেছি না, সো আমার বিপদ নাই। এই কাজ কি করবা যে এটা তো আমি পড়ি না, আমার বইয়ে নাই, সো এটা আমি ইগনোর করি? এভাবে করলে তো হবে না, তাই না? যেটা সঠিক আমরা সেটাই পড়বো। আয়নিক, সন্নিবেশ এবং হচ্ছে সমযোজী, 3 ধরনের বন্ধন কিন্তু সম্ভব। সো সঠিক উত্তর হচ্ছে অপশন গ 3 গেল। পরেরটা দেখি, পানির অণুতে কি বিদ্যমান? পোলারিটি বিদ্যমান। হ্যাঁ অবশ্যই পানির অণুতে পোলারিটি আছে। কিভাবে আছে চিন্তা করে দেখি তো। এই যে হাইড্রোজেন আর এই যে হচ্ছে হাইড্রোজেন। এখন বলতে পারো ভাই আপনি আমাকে বললেন যে ইথার যে অণুটা, তোমরা হয়তো নামটা জানো না, আচ্ছা তাহলে সংকেতটা দেখো, খেয়াল করে দেখো। আপনি আমাকে বলতেছিলেন ভাই ইথার অণুটা হচ্ছে নন পোলার, কারণ কি? অক্সিজেন এই কার্বন থেকে যেই পরিমাণ ইলেকট্রন টান দেয়, এখান থেকে ঠিক একই পরিমাণ ইলেকট্রন টান দেয়, দুটো টানাটানি একে অপরকে ক্যান্সেল আউট করে ফেলতেছে, তাই না? তাহলে এই যুক্তিটা খুব ভালো বুঝতে পারলাম। এখানে সেই যুক্তিটা কি প্রযোজ্য হবে? দেখো তো, অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিবে, আবার এখান থেকে ইলেকট্রন টান দিবে, তাহলে এই দুটাকে পরস্পরকে ক্যান্সেল আউট করবে না। কেন করবে না? কারণ তুমি শেপটা দেখো, এখানে অণুটা কিন্তু এরকম আকারে থাকে, বুঝছো? এরকম ভি শেপ আকারে থাকে, যার ফলে এই টানাটানি একে অপরকে ক্যান্সেল আউট করতে পারবে না। ওকে, চিন্তা করো, ধরো আমাকে কি করলো, কেউ এদিক থেকে ধাক্কা দিল, তাহলে আমি এদিকে একটু হেলে পড়বো, আবার কেউ এদিক থেকে ধাক্কা দিলে আমি এদিক থেকে হেলে পড়বো, রাইট? দুই দিক থেকে যদি একই পরিমাণ একই সময় ধাক্কা দেওয়া হয়, আমি কি কোনো দিকে হেলে যাব না। বা চিন্তা করো, কেউ যদি ধরো হচ্ছে আমাকে এখানে ধাক্কা দিল, আমি কি করবো? একটু পিছিয়ে যাব। কি ধরো হচ্ছে আমাকে এখানে ধাক্কা দিল, তাও কিন্তু আমি পিছিয়ে যাব। অর্থাৎ এই দুই থেকে ধাক্কা দিলে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি, আমি কিন্তু কোনো জায়গায় স্টেবল নাই, বুঝছো? পিছিয়ে কিন্তু যাচ্ছি। আমাকে যদি সরাসরি 180 ডিগ্রি কোণে পুরোপুরি বিপরীত থেকে ধাক্কা দেওয়া হয়, আমি আগাবো না, পিছাবো না, কিছুই হব না। বা যদি আমাকে সামনে থেকে কোনাকুনি ভাবে আমাকে ধাক্কা দেওয়া হয়, আমি কিন্তু পিছায় যাব। বুঝতে পারছো? তার মানে আমি যদি কোনাকুনি থেকে টানাটানি করি বা ধাক্কা ধাক্কি করি, সেটার কিন্তু একটা প্রভাব পড়বে, সেখানে কিন্তু ইলেকট্রনের মুভমেন্ট হবে। বুঝা গেল? আশা করি এটা ক্লিয়ার। তাহলে দেখো, হাইড্রোজেন থেকে ইলেকট্রন চলে গেল অক্সিজেনের কাছে, সো ইলেকট্রন হয়ে যাবে ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন হয়ে যাবে ডেল্টা পজিটিভ। এখানেও সেম জিনিস, হাইড্রোজেন হয়ে যাবে ডেল্টা পজিটিভ, অক্সিজেন হয়ে যাবে ডেল্টা নেগেটিভ। কথা ক্লিয়ার? আচ্ছা, তার মানে ওর মধ্যে কিন্তু পোলারিটি আছে, এই কথাটা ঠিক আছে। দুটি মুক্তজোড় ইলেকট্রন আছে, হ্যাঁ অক্সিজেনের মাথায় কিন্তু দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এখন এটা আমি কেমনে ক্লিয়ার হইতে পারি, আসলে তাহলে আমরা জিনিসটা একটু ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করি। অক্সিজেন 8টা ইলেকট্রন আছে, সো 1s2 2s2 2p4 বক্স করো, এখানে জোড়া, ওকে কোনো সমস্যা নেই। পিতে আসো, 1 2 3 4, এখানে একটা জোড়া আছে আর দুইটা কিন্তু সিঙ্গেল ইলেকট্রন আছে, তাই না? রাইট? তাহলে তুমি যদি চিন্তা করে দেখো, তুমি যদি এখন অক্সিজেনটাকে আঁকতে চাও, হ্যাঁ, তাহলে তার সর্বশেষ শক্তি স্তর এই, এখানে আমাদের কি আছে? একটা এস এর জোড়া আছে, রাইট? একটা এস এর জোড়া আছে, একটা কি পি এর জোড়া আছে না? একটা কিন্তু আমাদের পি এর জোড়া আছে, আমি এখানে আঁকলাম, পি এর জোড়া আছে। দুইটা কিন্তু সিঙ্গেল ইলেকট্রন আছে, এখানে একটা ধরো আর এখানে একটা ধরো। এই সিঙ্গেল ইলেকট্রনের সাথে কি এসে বন্ধন তৈরি করে? হাইড্রোজেন। ওকে, এই ধরো হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই, তাই না? তাহলে বলো, এগুলো কি আমাদের মুক্তজোড়? যেগুলো বন্ধন তৈরি করলো না, এগুলো তো আমাদের সেই মুক্তজোড়। এটা একটা মুক্তজোড়, এটা একটা মুক্তজোড়। তাহলে মুক্তজোড় কয়টা আছে বলো? দুইটা। না, এখানে আমরা দুই জোড়া বলবো না, কারণ জোড় শব্দটা কিন্তু অন্তর্ভুক্ত আছে। তার মানে দেখো, আমি দেখতে পারলাম, ব্যাখ্যা করে বুঝলাম দুইটা মুক্তজোড় আছে, সেই কথা ঠিক আছে। এইচ ও এইচ এর বন্ধন কোণ কি 120 ডিগ্রি? এটা আমি কেমনে বুঝবো? এটা কিন্তু একটা মুখস্থ মান, হ্যাঁ, এবং এই মানটা কিন্তু বইয়ে দেওয়া হয় নাই। মনে রাখবো ভাই, এইটার মান কিন্তু 120 ডিগ্রি হয় না, বরঞ্চ খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, এটা কিন্তু একটা কোণ তৈরি করলো, তাই না? এই কোণের মানটা কত আসে জানো? 104.5 ডিগ্রি এই মানটা আসে। তার মানে সে কিন্তু 120 ডিগ্রি আসে না। তুমি বলতে পারো ভাই এই মানটা আপনি কেমনে জানলেন 104.5 ডিগ্রি হয়? এটা আমি জানছি ইন্টারের বই থেকে, তার মানে এই ইনফরমেশনটা কিন্তু ইন্টারের বই থেকে করা হয়েছে। তাহলে যে বলো, ইন্টারের বই থেকে যদি করা হয়, তুমি কি এটা পারবা? পারবা না। কিন্তু যদি এরকম ইনফরমেশন দেওয়া থাকে, তুমি ভাই একটু চোখ বন্ধ করে স্কিপ করবা, তাই না? কারণ এগুলো তোমাদের বই থেকে দেওয়া হয় নাই। সঠিক উত্তর হবে 1 ও 2 গেল। নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক, অর্থাৎ চার্জ হচ্ছে যার পজিটিভ? কার্বনেট কিরকম হয় বলো? CO3 মাইনাস না, নেগেটিভ বাদ। ফসফেট কিরকম হয়? PO4 মাইনাস বাদ। নাইট্রেট কিরকম হয়? NO3 মাইনাস বাদ। ফসফোনিয়াম কিরকম হয়? PH4 প্লাস। দেখছো, এই যে প্লাস, এই প্লাসটা আমাকে খুঁজে বের করতে বলছিল আর কি, আমরা খুঁজে বের করলাম, তাই না? তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। পরেরটা কি বলছে একটু খেয়াল করে দেখি।
ওকে, C6H12O6 তার মানে এটা কি বোঝায়? গ্লুকোজ, রাইট? এগুলো কিন্তু আমরা জীবনী শক্তিতেও মোটামুটি পড়ছি। হ্যাঁ, আসলে আমরা তাহলে এই পয়েন্টগুলো খেয়াল করি। তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হবে না, তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হয় শুধুমাত্র আয়নিক যৌগ এবং ধাতুগুলো, তাই না? কারণ তারা হচ্ছে জলীয় দ্রবণে ক্যাটায়নে বিশ্লিষ্ট হয়। আয়নিক যৌগগুলো হচ্ছে ক্যাটায়নে বিশ্লিষ্ট হবে এবং ধাতুগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন সরবরাহ করবে, তাই না? আচ্ছা, বাট সমযোজী যৌগ কিন্তু সেই কাজগুলো করতে পারবে না, তো এটা কিন্তু উত্তর হবে না। পানিতে দ্রবীভূত হবে, এই কথা আবার ঠিক আছে। বলতে পারো কেন ভাই এই কথা ঠিক আছে? আমরা জানি কারা পানিতে দ্রবীভূত হবে? আয়নিক যৌগগুলো, তাই না? সমযোজী যৌগ কি পানিতে দ্রবীভূত হওয়ার কথা না, তবে এখানে কিছু এক্সেপশন আছে। তার মধ্যে বড় একটা এক্সেপশন কি? গ্লুকোজ। গ্লুকোজ কি করে জানো? পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। কি বন্ধন তৈরি করে বলতো? হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এই বন্ধনের কোনো উল্লেখ কিন্তু আমাদের বইয়ে নাই, বাট বই সুন্দর করে বলছে এই গ্লুকোজ যৌগটা পানির মধ্যে দ্রবীভূত হয়। তাহলে তুমি মনে রাখবা গ্লুকোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও সে পানির মধ্যে দ্রবীভূত হবে। কেন দ্রবীভূত হবে? তার মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। ওকে, একটু আমরা জানি, তো এটা কিন্তু ঠিক আছে। সমযোজী বন্ধনে আবদ্ধ, হ্যাঁ এটা কিন্তু একটা সমযোজী যৌগ। ওকে, কিরকম ভাবে সমযোজী যৌগ হয় তোমরা অনেকে আমার কাছে জানতে চাও, তো আমি তোমাকে গ্লুকোজের সংকেতটা জাস্ট একটু এঁকে দিই। এটা কঠিন একটা সংকেত, এটা তোমাদের বইয়ে নাই, এটা তোমাদের না জানলেও চলবে। জাস্ট তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছো বলে কিন্তু আমি এটা দেখাই দিচ্ছি আর কি। যে গ্লুকোজের সংকেতটা অনেকটা এরকম হয়, তাহলে দেখছো তো এখানে কিন্তু শুধুমাত্র সমযোজী বন্ধনে আমি দেখতে পারতেছি, তাই না? এই হচ্ছে গ্লুকোজের সংকেত, বুঝতে পারছো? তার মানে এই কথা ঠিক আছে, সঠিক উত্তর হবে 2 ও 3 গেল। চলো আগাই। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি? অ্যামোনিয়াম হচ্ছে NH4+, ক্লোরাইড হচ্ছে Cl-, দুইটাকে যুক্ত করে দাও, ওর যোজনীয় 1, ওর যোজনীয় 1। সো এখানে কিন্তু অন্য কোনো সংখ্যার উল্লেখ আসবে না, শুধুমাত্র NH4Cl। H2SO4 এ সালফারের জারণ মানটা কত? চিন্তা করে দেখো, হাইড্রোজেন হচ্ছে +1, ধাতব হাইড্রাইডে শুধুমাত্র -1 হয়, অপর কেসে কিন্তু +1। অক্সিজেন এখানে মানছে -2, মনে রাখবো যে অক্সাইডে হয় -2, পার অক্সাইডে হবে -1, সুপার অক্সাইডে হবে -1/2। তো পার অক্সাইড সুপার অক্সাইড হচ্ছে এক্সেপশনাল কেস, সেগুলো যদি আমি বাদ দেই তাহলে অন্য সব ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের -2 হয়। তাহলে বলো এখানে +1 হাইড্রোজেন কয়টা আছে? নিশ্চয়ই 2টা আছে, তুমি 2 দিয়ে গুণ দাও। সালফার আমি জানি না, আমি ধরলাম সালফারের জন্য +x, মানটা কত আসবে? ধরলাম আমি +x। আচ্ছা, অক্সিজেন কয়টা আছে? 4টা, তার মানে -2 এর 4, মোট কত আসবে? যে কোনো যৌগের জন্য মানটা 0 আসে, তাহলে হিসাব করো এখানে কত আসবে? 2 + x - 8 = 0। ওই পাশে নিয়ে গেলে হবে হচ্ছে কি +x = 8 - 2 মানে +6, তাহলে উত্তর হবে কি +6। ওকে, অবশ্যই চিহ্ন দিয়ে তুমি চিন্তা করো। পটাশিয়াম কার্বনেটের যৌগে কার্বনের জারণ সংখ্যা কত আসে? তাহলে আসো আমরা পটাশিয়াম কার্বনেটের একটু সংকেতটা দেখি। পটাশিয়াম হচ্ছে K, তাই তো? K+ আর কি, আর কার্বনেট হচ্ছে CO3 2-, তাহলে ওর যোজনী 2 সেটা তুমি পটাশিয়ামের সামনে লেখো, পটাশিয়ামের যোজনী 1 সেটা তুমি কার্বনেটের সামনে লেখো, লেখার দরকার নেই, 1 হলে লেখার দরকার নেই। এই হলো তার সংকেত। এখানে বলছে কি কার্বনের জারণ সংখ্যাটা কত আসবে বের করো। তাহলে দেখো পটাশিয়াম হয় +1, তাহলে +1 এর কয়টা আছে বলো? 2টা। কার্বন আমি জানি না, সেটাকে আমি ধরলাম কত? +x। ওকে, অক্সিজেন হবে -2, তার মানে -2 এর কয়টা আছে বলো তো? 3টা। ওকে, তাহলে বলো এটা আসলে +2 +x এবং -6, তাহলে +x টাকে ওই পাশে পাঠাও, কত আসবে বলো তো? 6 - 2 মানে +4। সঠিক উত্তর কি আসবে? +4। ওকে, আশা করি বুঝতে পারলাম। পরেরটা দেখি, ম্যাগনেসিয়াম নাইট্রেট যৌগে কতটি পরমাণু বিদ্যমান? আসলে প্রশ্নটা হবে এরকম, একটি ম্যাগনেসিয়াম নাইট্রেট অণুতে, হ্যাঁ একটি ম্যাগনেসিয়াম নাইট্রেট অণুতে কতগুলো পরমাণু বিদ্যমান, সবগুলো তুমি ক্যালকুলেট করবা। তাহলে আসলে ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেতটা একটু দেখার চেষ্টা করি। ম্যাগনেসিয়াম হচ্ছে Mg আর নাইট্রেট হচ্ছে NO3-। Mg কি করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাই না? অষ্টক পূরণের জন্য। ওর যোজনী 2, ওরটা 1, তাহলে ম্যাগনেসিয়ামের সামনে লিখবা 1, লেখার দরকার নাই। নাইট্রেটের সামনে লিখবা কত? 2, তাই তো? ওর যোজনী এখানে লিখে দাও। ঠিক আছে, তাহলে দেখো ম্যাগনেসিয়ামের নিজে হচ্ছে একজন ম্যাগনেসিয়াম, এখানে আছে কি? একটা। নাইট্রেট কয়টা আছে? 2 1 2টা। অক্সিজেন কয়টা আছে? 3 2 6টা, তাহলে কত আসলো? 9, তাই তো? সঠিক উত্তর কি হবে? 9। ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাসের সক্রিয় এবং সুপ্ত যোজনী কত?
আচ্ছা আমরা কি জানি ফসফরাসের যোজনী কিরকম হয়, দুই রকমের হয়, তাই তো? একটা 3 হয় আর একটা কিন্তু 5 হয়। ফসফরাস ট্রাইক্লোরাইডে এখানে ফসফরাসের যোজনী কত আসে বলতো? ফসফরাসের সক্রিয় যোজনী আসে হচ্ছে 3, তাই না? তাহলে এখানে আমি কি বুঝলাম, সক্রিয় যোজনী কত? 3। আচ্ছা হাইয়েস্ট কত হওয়া পসিবল? 5। তার মানে সর্বোচ্চ যোজনী কত? 5। এবার বলো সুপ্ত যোজনী আমি কিভাবে বের করতে পারি? সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ মাইনাস সক্রিয়, হ্যাঁ, সর্বোচ্চ মাইনাস সক্রিয়। সর্বোচ্চ হওয়া সম্ভব ফসফরাসের জন্য 5, সক্রিয় মানে কি আমাকে যে যৌগটা বলে দিল সেই যৌগে কত, সেটা হচ্ছে 3, তার মানে কত আসবে? 2, রাইট? তাহলে সক্রিয় যোজনী হচ্ছে 3 আর সুপ্ত যোজনী কত? 2। ওকে, তাহলে 3,2 এটা সঠিক উত্তর। কথা বুঝে গেছে না? জাস্ট আমাদের এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আমরা প্রশ্নটা পারবো। আচ্ছা পরের প্রশ্নে আসি। Na2S4O6 এখানে সালফারের জারণ মানটা কত? আবার সেম নিয়ম, সালফার সোডিয়াম এখানে 1 +1 আর অক্সিজেন এখানে কত? -2। তোমার +1 এ সোডিয়াম আছে 2টা, আমি সালফারের জন্য ধরলাম মানটা হচ্ছে +x, সো +x কয়টা আছে? 4টা, মানে +4x, এবং -2 কয়টা আছে বলতো? -2 আছে 6টা। বুঝতে পারছো? তাহলে এখানে কত আসে? +2 +4x 6 দুগুণে 12। ওকে, তাহলে 12 থেকে তুমি 2 বাদ দিবা 10, সেটাকে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 10/4 মানে হচ্ছে, দেখো যে 10/4, তাই তো? সেটা মানে হচ্ছে +2.5। ওকে, +2.5 এটাই সঠিক উত্তর। গেল। শেষ প্রশ্নটা করবো আমরা, CCl4 যৌগে কতগুলো মুক্ত জোড় ইলেকট্রন আছে? তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? আবার ডায়াগ্রামটা আঁকতে হবে। হ্যাঁ, এটা অনেকে তোমরা পারো নাই, হ্যাঁ, অনেকে এটা ডাউট জিজ্ঞেস করছো ভাই। আচ্ছা আমি তাকে বলে দিই তোমাদের, সমস্যা নাই। কার্বনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p2, তাই তো? তার মানে s এর মধ্যে জোড়া আছে, বাট p এর মধ্যে কিন্তু কোনো জোড়া নাই। তাহলে বলো যোজনী কত? দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে এই অবস্থায় যোজনী 2। বাট আমি দেখতে পারলাম সে 4টা ক্লোরিনকে ধরতে পারছে, তার মানে সে কিন্তু এখানে অবশ্যই জোড়া ভাঙছে। জোড়া ভেঙে এখানে সে খালি অরবিটাল একটা ইলেকট্রন পাঠায় দিছে, তার মানে তার s হয়ে গেল একটা ইলেকট্রন এবং p তে হয়ে গেল কি? 3টা ইলেকট্রন, রাইট? কথা কি বুঝতে পারছো? তার সাথে কি হচ্ছে? ক্লোরিনের একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে। এবার আসো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কি বলতো? 1s2 2s2 2p6 3s2 3p5, তার মানে s এর মধ্যে 2টা ইলেকট্রন এবং p এর মধ্যে 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, তাই না? তার মানে তার কিন্তু মাত্র একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই তো? তার মধ্যে শুধুমাত্র একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, রাইট? বুঝতে পারলাম? আচ্ছা, এই আনপেয়ার্ড ইলেকট্রন আলটিমেটলি এখানে আসবে, বন্ধন তৈরি করবে। তার মানে তুমি যদি এখন ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করো, প্রথমে আমি কি আঁকবো? প্রথমে আঁকবো হচ্ছে কার্বন। হ্যাঁ, এই যে কার্বনের সর্বশেষ শক্তি স্তর 4টাই দেখছো, এখানে কিন্তু অযুগ্ম অবস্থায় আছে। 4টা মিলে আবার 2টা জোড়া বানায়ও না। হ্যাঁ, 4টা মিলে 2টা জোড়া বানাবে না আবার। 4টা এখানে আনপেয়ার্ড অবস্থায় আছে, অবশ্যই মনে রাখবে। এখানে 1 2 3 4। তার সাথে কি হচ্ছে? ক্লোরিন যুক্ত হচ্ছে। ক্লোরিনে দেখো 3টা মুক্ত জোড় আছে, আর এটা কি? আনপেয়ার্ড ইলেকট্রন, রাইট? সো আমি যদি এখানে ক্লোরিন চিন্তা করি, তাহলে ক্লোরিনে কি হচ্ছে বলতো? 3টা এরকম আনপেয়ার্ড আছে, সরি 3টা এরকম মুক্ত জোড় অবস্থায় আছে এবং একটা কিন্তু জোড়া তৈরি করলো। তার মানে এখানে তৈরি হলো বন্ধন জোড়, বাট বাকিগুলো কিন্তু মুক্ত জোড়। আমার কথা কি বোঝা গেছে? আশা করি এটা ক্লিয়ার। এখানে তুমি ক্লোরিন চিন্তা করো, 3টা আমাদের বন্ধন তৈরি করলো না, অর্থাৎ মুক্ত জোড়, বাট এখানে একটা বন্ধন জোড় তৈরি হলো। সেম এখানে তুমি চিন্তা করো, 3টা মুক্ত জোড়, এখানে একটা বন্ধন জোড়। আবার এখানেও তুমি চিন্তা করো, 3টা মুক্ত জোড়, একটা হচ্ছে বন্ধন জোড়। আমাকে বলছি কি মুক্ত জোড় ইলেকট্রন কতগুলো আছে, তাই তো? মুক্ত জোড় কতগুলো আছে? তা দেখো এই ক্লোরিনের জন্য হচ্ছে 3টা, এরকম ক্লোরিন কয়টা আছে বলো? 4টা। তার মানে মুক্ত জোড় কত আসবে? 3 × 4 = 12, তাই না? কার্বনের কি কোনো মুক্ত জোড় আছে? নাই, কিন্তু সব কিন্তু ক্লোরিনের মুক্ত জোড়। 4টা ক্লোরিনে 3টা করে মোট 12টা মুক্ত জোড় আছে। সঠিক উত্তর হবে অপশন খ, 12। তাহলে এই ছিল আমাদের প্রশ্নগুলো। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো। এর বাইরে কোনো এমসিকিউ আসা পসিবল না। আমি খুঁজে যত কঠিন সম্ভব ততগুলোই আমি প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের টেস্ট বলো, প্রি টেস্ট বলো, বোর্ড পরীক্ষা বলো, কোনো জায়গায় প্রশ্ন আসবে না।
তো এই ছিল আমাদের আজকের লেকচার। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাও।